ওটা অভিশাপ মনে করি। কোচিং বাণিজ্য যেটা একটা দেশকে ধ্বংস করতে গেলে আপনি যদি শিক্ষা মন্ত্রণালয়ের বড় কোনো দায়িত্বে থাকতেন, সময় নষ্ট করা যাবে না, মা বাবাকে সম্মান করতে হবে, মডেস্ট হওয়া লাগবে। শিক্ষা যেখানে একটা মানুষের মৌলিক জিনিস, সেটা নিয়ে এত বাণিজ্যিকরণ যেটা হচ্ছে, এটা আসলে একটা জাতির জন্য একটা খুব খারাপ একটা বিষয়। ওটা অভিশাপ মনে করি, কারণ শিক্ষা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একটা দেশকে ধ্বংস করতে গেলে আগে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। বর্তমানে এই যে শিক্ষাটা বাণিজ্য হয়ে গেছে, অনেক কাইন্ড অফ বিজনেস হয়ে গেছে। আমরা দেখি যে স্কুল কলেজে এখন স্টুডেন্টরা, বাচ্চারা ক্লাসে যায় না। যেমন আজকে দেখলাম যে ক্লাসের মধ্যে একজন মাত্র স্টুডেন্ট গেছে। তো আমি মনে করি ক্লাস টাইমে তারা ক্লাসে যেতে হবে। কোচিং বাণিজ্য যেটা, মানে কোচিং বাণিজ্যটা তৈরি হওয়ার পেছনে কি সরকার কোনো না কোনোভাবে দায়ী না? যে টিচার ক্লাসে ক্লাস করানোর কথা, ওই টিচার ক্লাসে ক্লাস কম করাচ্ছে। এখন উনি একটা কোচিং সেন্টার খুলছে, সেক্ষেত্রে স্টুডেন্টরা ক্লাসে উপস্থিত না হয়ে কোচিং এ দেওয়ার চেষ্টা করতেছে। এখন শিক্ষক মহোদয় কেন উনি কোচিং করবেন? এখন ওনাকে আমরা যদি ওনাদের সার্ভাইভ করার জন্য যতটুকু প্রয়োজন আর সবটুকু আমরা যদি দিতে না পারি, তখনই তো একজন শিক্ষক যাবেন এটা নিয়ে ব্যবসা করতে। তাহলে এখানে আমার একদিক থেকে মনে হয় যে এখানে শিক্ষকদেরকে দায়ী করা যায় না। আমরা শিক্ষকদেরকে সরকারের পক্ষ থেকে বা দেশের পক্ষ থেকে শিক্ষকদেরকে সেই সাপোর্টটা করা হচ্ছে না। এখন একজন শিক্ষকের মাসিক খরচ তার 50 থেকে 60,000 টাকা, এখন ওনাকে বেতন দেওয়া হচ্ছে 30,000 টাকা বা 40,000 টাকা। এখন বাকিটা উনি কিভাবে ফিল আপ করবেন? তো সেই ক্ষেত্রে শিক্ষকগণ এগুলো করতেছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় শিক্ষকদের চাইতে সরকারি সিস্টেম এখানে বেশি দেয়। আমি তোমাকে সাপোর্ট করতেছি। আসলে শিক্ষকদের যে বেতন দেওয়া হয় বর্তমান প্রাইস হাইকের যুগে কিছুই না। আসলে সবকিছুর দাম বেশি, মানুষের গড়বড়া বাড়ছে, তারপর বাজারে সবকিছুর দাম বেশি। আমার মনে হয় সরকার উচিত বেতন বৃদ্ধি করা। আপনি যদি শিক্ষা মন্ত্রণালয়ের বড় কোনো দায়িত্বে থাকতেন, আপনি কি পদক্ষেপ নিতেন? অবশ্যই আমি শিক্ষকদের বেতন বৃদ্ধি করতাম। বেতন বৃদ্ধি করলে তারা কোচিং সেন্টারে যাবে না, তারা ক্লাসের সময় দিব এবং শিক্ষা ব্যবস্থা উন্নত হবে। গ্রামীণ এবং শহরের শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা বিশাল ফারাক আছে। তো এই বৈষম্যটা দূর করার জন্য এক্ষেত্রে আমাদের সরকার উচিত ভালো ভালো শিক্ষক গ্রামে পাঠানো। কিন্তু গ্রামে তো সেই পরিবেশটা থাকতে চায় না, বা গ্রামে যেহেতু অপরচুনিটি কম, সেক্ষেত্রে শিক্ষকগণ শহরের দিকে মুভ করতে চায়। এটা একটা চ্যালেঞ্জিং, বিগ চ্যালেঞ্জ। তবে এক্ষেত্রে সরকার উচিত কিছু ফ্যাসিলিটিস বাড়ানো। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের জন্য তোমরা অবশ্যই বই পড়বা। বইয়ের মতো সবচেয়ে ভালো বন্ধু আর হইতে পারে না। দেশকে নিয়ে চিন্তা করতে হবে। দেশ হচ্ছে মা। তোমরা একটা দেশকে চেঞ্জ করতে পারবা, সময় নষ্ট করা যাবে না এবং অবশ্যই মা বাবাকে সম্মান করতে হবে। কারণ মা বাবা যে পরামর্শটা দেয়, অ্যাডভাইস দেয়, সেটা মেনে চলতে হবে। তো একজন ভালো শিক্ষক হওয়ার জন্য কোন গুণগুলো সবচেয়ে? একজন ভালো শিক্ষক হওয়ার জন্য তার অনেকগুলো কোয়ালিটি থাকতে হবে। প্রথমত তাকে হইতে হবে অনেস্ট হইতে হবে। যে বিষয়ে সে পড়ায় এই বিষয়ে দক্ষ হইতে হবে, পাংচুয়াল হইতে হবে। তার মানে ক্লাস 10টায় তো 10টায় যেতে হবে, ক্লাস 11টায় যেতে হবে। মডেস্ট হওয়া লাগবে, মানে কে বলে পলাইট, যেটাকে বলে পলাইট হইতে হবে এবং ডিসিপ্লিন বজায় রাখতে হবে। আর সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে একজন শিক্ষককে পরিশ্রমী হওয়া লাগবে এবং তাকে সবসময় গাইড হিসেবে কাজ করতে হবে। স্টুডেন্টকে ইন্সপায়ার করতে হবে যে তার কোন দিকে যাওয়া ভালো, কি করতে হবে কি না। স্টুডেন্টকে আমি ইন্সপায়ার করি, গাইড করি, তারা আমাদেরকে পছন্দ করে, ভালোবাসে, কারণ তারা এটাই চায়। আর আমরা হচ্ছে টিচাররা রোল মডেল। টিচাররা যা বলে তারা শুনে। থ্যাংক ইউ স্যার। তো আজকে আমাদের সাথে আপনারা ছিলেন পড়ার সময়। আপনি যদি একজন গার্জিয়ান হয়ে থাকেন, অবশ্যই আপনি আপনার সন্তানের প্রতি যত্ন রাখবেন। আর হ্যাঁ, আপনি যদি একজন তরুণ হয়ে থাকেন, বই পড়ার যে বিষয়টা, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। ভালো থাকেন, দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে। ধন্যবাদ।